প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম আমাদের একটি নতুন ক্লাসে। এর পূর্ববর্তী ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে আংশিক আলোচনা করেছিলাম। তার মধ্যে লেনদেন কি এবং লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা হিসাব ও লেনদেনের শ্রেণীবিন্যাস এবং সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আসি, লেনদেন কি? লেনদেন হলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এমন যে কোনো ঘটনা বা আদান প্রদানই হলো লেনদেন। সব লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। আমরা প্রথম ক্লাসে লেনদেনের সংজ্ঞা পড়েছিলাম, যেখানে বলেছিলাম যে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন তখনই হবে যখন সেই লেনদেনের সাথে অর্থের সম্পৃক্ততা থাকবে। তাহলে ঘটনা বা ইভেন্ট, আর্থিক পরিবর্তন যদি শুধুমাত্র ঘটনা হয় তাহলে সেটি লেনদেন নয়। যদি আর্থিক পরিবর্তন হয় তাহলে সেটি লেনদেন এবং হিসাবভুক্ত হবে। হিসাবের প্রধান 5টি শ্রেণী, অথবা হিসাবের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব সংখ্যা হলো 5টি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়, যার সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে বিস্তরভাবে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমার একটি শর্ট টেকনিক আলোচনা করা হয়েছিল, আমি একটু বলার চেষ্টা করি। সেটি হলো যে সব আদম, তে বোঝায় সম্পদ, বতে বোঝায় ব্যয়, আর আদমের আতে বোঝায় আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ কি? ব্যবসায়ের মালিকানাধীন যে কোনো বস্তু বা অধিকার যা ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধা প্রদান করে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায়, তোমার বাবার জমি আছে, যেখানে তুমি ফসল ফলাও বা বিভিন্ন শাকসবজি ফলাও, সেখান থেকে তুমি আর্থিকভাবে লাভবান হও, এবং তুমি যদি সেটি কয়েক বছর পরে বিক্রয় করে দাও, তাও তুমি আর্থিকভাবে লাভবান হবে। এটি হচ্ছে সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার মধ্যে হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান হিসাব হচ্ছে সম্পদের অন্তর্ভুক্ত। ব্যাংক হিসাব, ব্যাংকে জমাকৃত অর্থ। তুমি ব্যাংকে কিছু পরিমাণ টাকা জমা রাখলে কয়েক বছরের জন্য, যেটি তোমার সম্পদ। আসবাবপত্র, চেয়ার, টেবিল বা আলমারি। তুমি তোমার বাসার একটি আলমারি বা যে কোনো ধরনের আসবাবপত্র লক্ষ্য করবে, তুমি সেই আসবাবপত্র কখনোই 1 বছরের ব্যবহারের জন্য কিনবে না। সেই আসবাবপত্র কয়েক বছর ব্যবহারের জন্যই তুমি কিনেছিলে। তাই সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেটি কয়েক বছর ব্যবহার করা যাবে। কলকব্জা এবং যন্ত্রপাতি। একটি প্রতিষ্ঠান কলকব্জা এবং যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। উদাহরণস্বরূপ, প্রাণ কোম্পানি তাদের খাদ্য প্রস্তুত বা ফুড সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেশিন বা যন্ত্রাংশ ব্যবহার করে থাকে, যেগুলো সম্পদের অন্তর্ভুক্ত। একই সাথে রয়েছে দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ ধারে বিক্রয় বা সেবা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে করার জন্য আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। বিষয়টি হলো যে তোমার সম্পদ অন্যের কাছে, সেটি হলো তোমার সম্পদ। ধরে নাও যে তুমি তোমার বন্ধুকে 100 টাকা ধার দিয়েছ, সেই 100 টাকা কিন্তু তোমার সম্পদ। তাই দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ ধারে বিক্রয় বা সেবা করলে একটি প্রতিষ্ঠানের পণ্য যখন অন্য একটি প্রতিষ্ঠান ধারে ক্রয় করে, অর্থাৎ তার সম্পদ অন্যের কাছে, সেটি তার সম্পদ। অফিস সরঞ্জাম, কম্পিউটার এবং এসি। একটি প্রতিষ্ঠানের অফিসে বা বাসা বাড়িতে তুমি দেখে থাকবে কম্পিউটার, এসি এগুলো কয়েক বছর ব্যবহার করার জন্য কেনা হয়, যা সম্পদের অন্তর্ভুক্ত।
দায়। এর পারিভাষিক শব্দ হলো লায়াবিলিটিস। ব্যবসায়ের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বা ব্যবসায়ের যে আর্থিক বাধ্যবাধকতা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, অর্থাৎ তোমার বন্ধুর সম্পদ তোমার কাছে, যেটি হচ্ছে তোমাকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে বা করে তাকে কিছুদিনের মধ্যে বা তার বেঁধে দেওয়া সময়ের মধ্যে পরিশোধ করার জন্য, যা দায় হিসেবে গণ্য হয়। পাওনাদার বা ধারে ক্রয় একই বিষয়। প্রদেয় বিল, তারপরে রয়েছে ঋণ হিসাব এবং বকেয়া ব্যয় অর্থাৎ বকেয়া বেতন বা ভাড়া। তুমি যে বাসাটিতে রয়েছো অথবা একটি প্রতিষ্ঠান যেখানে আছে তার গুদাম পরিচালনা করার জন্য তাকে মাসিকভাবে ভাড়া দিতে হয়। সেই ভাড়া যদি বাকি থাকে সেটি হলো তার জন্য দায়। মালিকানা সত্ত্ব, ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের নিজস্ব দাবি। ধরে নাও তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তুমি প্রথমেই সেই ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 টাকা বিনিয়োগ করেছো, যেটি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। মালিকানা সত্ত্ব এর সূত্র হলো মোট সম্পদ মাইনাস মোট দায়। মূলধন হিসাব বা ক্যাপিটাল, মালিক প্রতিষ্ঠানের নগদে অর্থ বা পণ্য অথবা সম্পদ যা বিনিয়োগ করেন। এমনকি উত্তোলন হিসাবও মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। তুমি সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু পরিমাণে টাকা বা তোমার ইচ্ছে মতো টাকা তুমি উত্তোলন করতে পারবে, যা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। ইনকাম বা আয়, ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে অর্জিত অর্থ বা যা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। তার মধ্যে রয়েছে প্রাপ্য সুদ ও বাট্টা এবং বিক্রয় হিসাব। তোমরা দেখে থাকবে যে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে থাকে বা অর্থাৎ বিনিয়োগ করে থাকে, সেখান থেকে যে সুদ পায়, অথবা বলতে পারি যে তোমার বাবা মা এর ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে তার থেকে কিন্তু প্রত্যেক মাসে অথবা সেটি হতে পারে ত্রৈমাসিক বা হতে পারে 6 মাস অন্তর অন্তর ব্যাংক কিন্তু তোমার বাবা মাকে সুদ দিয়ে থাকে, যা হচ্ছে আয়ের অংশ। বিক্রয় হিসাব, আমরা সকলেই জানি যে বিক্রয় করলে আয় হয়, যেটি আয়ের অন্তর্ভুক্ত। ব্যয় বা এক্সপেন্স, আয় অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় যে খরচ হয় যা মালিকানা সত্ত্ব হ্রাস করে। ক্রয় হিসাব বা পারচেস, কোনো একটি প্রতিষ্ঠান যখন ধরে নাও যে কোনো একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তার খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন ধরনের পাইকারিদের বা সাপ্লায়ারদের কাছ থেকে কিনে থাকে, যা ক্রয়ের অন্তর্ভুক্ত। সেই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বেতন এবং গুদাম খরচ বা ভাড়া প্রদান করা হয় বা করে থাকে, যা ব্যয়ের অন্তর্ভুক্ত। সেই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তার বিক্রয় বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন করে থাকে, যা ব্যয়ের অন্তর্ভুক্ত, এবং তার পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য পরিবহন সেবা ব্যবহার করে থাকে, যা সেই ব্যয়ের অন্তর্ভুক্ত। পরবর্তীতে আসে অবচয় হিসাব বা ডেপ্রিসিয়েশন। অবচয় সবসময় সম্পদের হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পদ। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি তোমার বাসার যে আলমারি আছে, নতুন অবস্থায় যে আলমারি কিনেছিলে, অর্থাৎ 10,000 টাকা দিয়ে তুমি যে আলমারি কিনেছিলে, তুমি কিন্তু 5 বছর পরে সেই আলমারি একই অবস্থায় দেখবে না। হতে পারে সেখানে কাঠপোকা বা ঘুন পোকা ধরেছে, অথবা লোহার হলে সেটি রং উঠে গিয়েছে।
আবার তুমি যদি সেটি বিক্রয় করতে যাও, তুমি কিন্তু সেই 10,000 টাকা দিয়ে বিক্রয় করতে পারবা না। ধরে নাও যে তুমি 5,000 টাকা দিয়ে বিক্রয় করলে, তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যেই পরিমাণটা আসবে সেটি হচ্ছে সেই সম্পদের অপচয়। এখন আসি মণিহারি, কাগজ, কলম ও পেন্সিল। একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদনের জন্য, হিসাব রক্ষণের জন্য মণিহারি, কাগজ, কলম, পেন্সিলের দরকার হয়, যা মণিহারির অন্তর্ভুক্ত, যা ব্যয় হিসেবে গণ্য করা হয়। এবার এক নজরে আমরা দেখে আসি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় কিভাবে দেখা হয়। সম্পদ বা অ্যাসেট, যা ভবিষ্যতে সুবিধা প্রদান করে, যেমন নগদান, ব্যাংক এবং আসবাবপত্র। দায় বা লায়াবিলিটিস, যা বাধ্যবাধকতা তৈরি করে, পাওনাদার, প্রদেয় বিল এবং ঋণ। মালিকানা সত্ত্ব, যা মালিকের দাবি নির্দেশ করে। মূলধন এবং উত্তোলন, আয় বা ইনকাম, মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, বিক্রয় অথবা প্রাপ্য সুদ। ব্যয় বা এক্সপেন্স, মালিকানা সত্ত্ব হ্রাস করে, ক্রয়, বেতন, বিজ্ঞাপন এবং অপচয়। এবার আমরা একটি সমাধান করব, সেটি হলো 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। অর্থাৎ লেনদেনের দুটি সত্তা রয়েছে। একটি হলো এই লেনদেনের দুটি হিসাব খাত, নগদান হিসাব এবং মূলধন হিসাব। নগদান হিসাবে 50,000 টাকাতে মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলে সম্পদ অর্থাৎ নগদান বাড়বে এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, যা আমরা একটু আগে পড়ে এসেছি, যা ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রয় হিসাব, যা ব্যয় বৃদ্ধি করবে, এবং নগদে 15,000 টাকার পণ্য ক্রয় সম্পদ হ্রাস করবে, যা নগদান হিসাব। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো। তুমি 2 দিন পরে সেই 100 টাকা তোমার বন্ধুকে ফেরত দিলে। তোমার সেই বাধ্যবাধকতা বা দায়ের পরিমাণ কমে যাবে এবং সাথে সাথে তোমার সম্পদ অর্থাৎ নগদান হিসাবও কমে যাবে। ঠিক একইভাবে পাওনাদার হিসাব এবং নগদান হিসাব এখানে প্রভাবিত হয়, যা দায় হ্রাস করে এবং সম্পদও হ্রাস হয়। এখন আমরা আসি 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তুমি ব্যবসা শুরু করবে। তার আগেই তুমি অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে বলে রেখেছো যে কিনা তোমার কাঁচামাল সরবরাহ করবে। অর্থাৎ তুমি তাকে বলে দিয়েছো যে ভাই, আমি আপনার কাছ থেকে এতটুকু পরিমাণে পণ্য নিব বা নিতে পারি। এটি হলো ফরমায়েশ প্রদান, যা লেনদেনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এখানে অর্থের কোনো সংশ্লিষ্টতা ছিল না, যা লেনদেন নয়। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার পণ্যের সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিজ্ঞাপন ব্যয় করে থাকে, যা খরচের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যয় বৃদ্ধি। এবং নগদান হিসাব হলো সম্পদ হ্রাস। আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম যে লেনদেনের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বা বৈশিষ্ট্যের একটি হলো দ্বৈত সত্তা, যে লেনদেনের দুটি পক্ষ থাকে, একজন সুবিধা গ্রহণ করবে আর একজন সুবিধা প্রদান করবে। কোনো লেনদেনে যদি দ্বৈত সত্তা না থাকে তাহলে সেটি লেনদেন হিসেবে গণ্য হবে না। প্রতিটি লেনদেন সর্বদা অন্তত দুটি হিসাব খাতকে সমপরিমাণভাবে প্রভাবিত করে।
সঠিক শ্রেণীবিন্যাস ছাড়া নির্ভুল আর্থিক প্রতিবেদন তৈরি করা অসম্ভব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়ের ভারসাম্য একটি প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র তুলে ধরে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা যারা আমাদের হিসাব নিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।